প্রথমেই জানিয়ে দিব সেনাপ্রধানের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সাক্ষাৎ। এখন জানিয়ে দিব মাঠে সেনাসহ সব বাহিনীর সদস্য। আনুষ্ঠানিকভাবে 7 দিন থাকবেন তারা, সঙ্গে 1051 নির্বাহী ম্যাজিস্ট্রেট। তারপর জানিয়ে দেব প্রার্থীদের স্ত্রী সন্তানরাও প্রচারণার মাঠে। এবং সর্বশেষ জানিয়ে দেব সেনাবাহিনীতে খুনের সংস্কৃতি আগে থেকেই ছিল, গুমের সংস্কৃতি পরে গড়ে ওঠে। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন শুনবেন বিস্তারিত জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর আপনি এই ভিডিওটি কোথা থেকে দেখছেন এবং শুনছেন তা কমেন্ট করুন। এখন বিস্তারিত। সেনাপ্রধানের সঙ্গে ইইউর রাষ্ট্রদূতের সাক্ষাৎ। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ্জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে ইউরোপীয় ইউনিয়নের ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। গতকাল সেনা সদরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। রাতে বাংলাদেশ আর্মির ভেরিফাইড ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানানো হয়। বলা হয়, সাক্ষাৎকালে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি বাংলাদেশ ও ইইউর মধ্যকার পারস্পরিক প্রতিরক্ষা সহযোগিতা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। মাঠে সেনাসহ সব বাহিনীর সদস্য। আনুষ্ঠানিকভাবে 7 দিন থাকবেন তারা, সঙ্গে 1051 নির্বাহী ম্যাজিস্ট্রেট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সফলভাবে সম্পন্ন করতে প্রস্তুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন ও গণভোট উপহার দিতে ইতোমধ্যে মাঠে নেমেছে সেনাবাহিনী সহ সব বাহিনীর সদস্য। আনুষ্ঠানিকভাবে তারা 7 দিন থাকবে, সঙ্গে থাকবেন 1051 জন ম্যাজিস্ট্রেট। ভোটের শৃঙ্খলায় মাঠে থাকছে সশস্ত্র বাহিনী, বিজিবি, কোস্টগার্ড, র্যাব, পুলিশ, এপিবিএন এবং আনসার ব্যাটালিয়ন। মোবাইল এবং স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে বিজিবি, র্যাব, এপিবিএন এবং আনসার ব্যাটালিয়ন। জেলা, উপজেলা ও থানা ভিত্তিক কাজ করবে। পাশাপাশি উপকূলীয় এলাকার জন্য কোস্টগার্ড মোতায়েন থাকবে। সব বাহিনী রিটার্নিং কর্মকর্তাদের কাছে রিপোর্ট করবে। নির্বাচনী সহিষ্ণুতা ঠেকাতে এবং যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় তারা সমন্বিতভাবে কাজ করতে দৃঢ়প্রতিজ্ঞা। সংশ্লিষ্টরা বলছেন, নির্বাচন ও গণভোটে বিভিন্ন বাহিনীর মোট 9,70,000-এর বেশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য দায়িত্ব পালন করবেন। এর মধ্যে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ভিডিপির 5,76,483, সেনাবাহিনীর 1,03,000, নৌবাহিনীর 5,000, বিমান বাহিনীর 3,730, বর্ডার গার্ড বাংলাদেশের বিজিবির 37,453, কোস্টগার্ডের 3,585, পুলিশের 1,87,603, র্যাবের 9,349 সদস্য মোতায়েন করা হয়েছে। এর বাইরে 45,820 জন গ্রাম পুলিশ, চৌকিদার ও দাফাদার দায়িত্ব পালন করছেন। ভোট গ্রহণের সময় সহিষ্ণুতার খবর পেলেই একযোগে কাজ করবেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ভোট কেন্দ্রের নিরাপত্তা থেকে শুরু করে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন, সব ক্ষেত্রেই রিটার্নিং কর্মকর্তাদের অধীনে কাজ করবে এসব বাহিনী। এছাড়া বেসরকারি প্রশাসনকে সহায়তা করতে সশস্ত্র বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। নির্বাচনী নিরাপত্তার বৃহৎ কর্মযজ্ঞে তারা দেশের 42,779টি ভোট কেন্দ্রে দায়িত্ব পালনের জন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছেন। নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে পরিচালনার জন্য শান্তিশৃঙ্খলা বজায় রাখাতে পুলিশ, বিজিবি, আনসার, ভিডিপি সহ কোস্টগার্ড মোতায়েন করা হয়েছে এবং স্থানীয় বেসরকারি প্রশাসনকে সহায়তা করতে ইন-এইড টু সিভিল পাওয়ারের আওতায় সশস্ত্র বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে গতকাল থেকে মাঠে নেমেছেন 1051 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। আগামী 14 প্রার্থীদের স্ত্রী সন্তানরাও প্রচারণার মাঠে দরজায় করা নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এবার প্রার্থী তালিকায় নারীদের সংখ্যা প্রত্যাশিত সংখ্যক না হলেও ভোটের মাঠে দেখা গেছে ভিন্ন চিত্র। দলীয় শীর্ষ থেকে শুরু করে অনেক প্রার্থীকেই ভোটের মাঠে স্ত্রী, সন্তানসহ নিকটাত্মীয়দের পাশে রেখে নির্বাচনী প্রচারণায় দেখা গেছে। অনেক মঞ্চে স্বামীর জন্য ভোট প্রার্থনা করছেন স্ত্রী সন্তানরা। এতে নারী ভোটারদের মধ্যে আগের চেয়ে বেশি কৌতূহল আর আগ্রহ তৈরি হয়েছে, মিলছে ব্যাপক সাড়া। প্রচারণায় যুক্ত কর্মীরা বলছেন, সস্ত্রীক ভোটের মাঠে থাকায় প্রার্থীরা বেশি সাড়া পাচ্ছেন, যা ব্যালট বাক্সে ভোট পড়ার ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলবে।
বিএনপি জামায়াতসহ বিভিন্ন ডান বাম ইসলামী ধারার দল ও স্বতন্ত্র প্রার্থীদের প্রচারণায় মাঠে হাজির হচ্ছেন পরিবারের সদস্যরাও। তবে স্ত্রীদের নিয়ে ভোটের মাঠে গিয়ে ভালো সাড়া পাচ্ছেন প্রার্থীরা। রাজধানীসহ সারা দেশের প্রার্থীরা এখন ছুটছেন ভোটারদের দরজায়। অনেকের সঙ্গে সার্বক্ষণিক রয়েছেন তাদের স্ত্রী, পুত্র, কন্যা এবং নিকটাত্মীয়রা। দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপির আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে গত ২১ জানুয়ারি সিলেট থেকে। দলটির চেয়ারম্যান তারেক রহমান তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানকে সঙ্গে করেই সেই প্রচারণা শুরু করেন। জনসাধারণের কাছে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট চান। এরপর থেকে ভোটের মাঠে ডাক্তার জুবাইদা রহমান যেন তারেক রহমানের ছায়াসঙ্গী হয়ে আছেন। তিনি কথা কম বলছেন, তার উপস্থিতি এবং হেসে কুশল বিনিময়ে ইতিবাচক বার্তা দিচ্ছে প্রচারণার মাঠে। তারেক রহমানের পক্ষে নির্বাচনী গণসংযোগে অংশ নিয়েছেন কন্যা ব্যারিস্টার জাইমা রহমানও। ভোটারদের উদ্দেশ্যে জাইমা রহমান বলেন, আমি তারেক রহমানের কন্যা জাইমা রহমান। আমার বাবা ঢাকা ১৭ আসনের ধানের শীষের প্রার্থী। আপনাদের কাছে তার পক্ষে ভোট চাই। পাশের বাড়ির মেয়েটির মতো সহজিয়া ভঙ্গিতে জাইমা গুলশানের বিভিন্ন সড়ক ঘুরে ঘুরে সাধারণ মানুষের কাছে ধানের শীষের পক্ষে ভোট চাইছেন। এ সময় তিনি পথচারী, রিকশা চালক, সিএনজি চালক, দোকানি, ফুটপাতের বিক্রেতা ও শপিং মলে আসা সাধারণ ভোটারদের হাতে নির্বাচনী লিফলেট বিতরণ করছেন। গণসংযোগকালে গুলশান এলাকার বিভিন্ন অফিস ও ব্যাংকের ভেতরেও উপস্থিত ভোটারদের সঙ্গে কথা বলে ধানের শীষের পক্ষে ভোট চান এবং লিফলেট বিতরণ করেন। গণসংযোগে জাইমা রহমানের সঙ্গে বিএনপি চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার পরিচর্যাকারী ফাতেমা খাতুনকেও দেখা যাচ্ছে প্রচারণার মাঠে। এছাড়া তারেক রহমানের পক্ষে প্রচারণায় নেমেছেন তার প্রয়াত ছোট ভাই আরাফাত রহমান কোকোর সহধর্মিণী সৈয়দা শর্মিলা রহমান সিথিও। প্রচারণাকালে শর্মিলা রহমান সিথি বলেন, আজকে আমি ভাইয়া তারেক রহমানের জন্য আসছি। আপনারা সবাই ভাইয়ার জন্য দোয়া করবেন আর ভাইয়াকে একটা ভোট দেবেন। করাইল বস্তি এলাকার টিএনটি কলোনি সহ বিভিন্ন এলাকার স্থানীয় বাসিন্দাদের নিয়ে উঠান বৈঠকও করেন শর্মিলা রহমান। বৈঠকে তিনি উপস্থিত নারীদের কাছে তারেক রহমানের জন্য ভোট ও দোয়া চান। ঢাকা ৮ আসনে মির্জা আব্বাসের নির্বাচনী প্রচারণায় তার স্ত্রী আফরোজা আব্বাস সক্রিয়ভাবে গণসংযোগ করছেন। সেনাবাহিনীতে খুনের সংস্কৃতি আগে থেকেই ছিল, গুমের সংস্কৃতি পরে গড়ে ওঠে। আওয়ামী লীগ সরকারের শাসনামলে শতাধিক মানুষকে গুম ও খুনের ঘটনায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানের বিরুদ্ধে করা মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় প্রথম সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া। আজ রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ ইকবাল করিম এই জবানবন্দি দেন। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল 1-এর অপর 2 সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শাফিউল আলম মাহমুদ ও বিচারক মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী। সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়ার জবানবন্দি অসমাপ্ত রয়েছে। আগামীকাল সোমবার তার আবার জবানবন্দি দেওয়ার কথা। ইকবাল করিম ভূঁইয়ার দেওয়া প্রথম দিনের জবানবন্দির পূর্ণ বিবরণ এখানে দেওয়া হল। আমি বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক সেনাপ্রধান। আমি ২০১২ সালের ১৫ জুন থেকে ২০১৫ সালের ২৪ জুন পর্যন্ত সেনাপ্রধানের দায়িত্বে ছিলাম। আমি সেনাবাহিনীর সদস্যদের মধ্যে গুম ও খুনের সংস্কৃতি কিভাবে বেড়ে উঠেছে সে সম্পর্কে সাক্ষ্য দিতে এসেছি। পাশাপাশি আমি সেনাপ্রধান থাকাকালে র‍্যাব সম্পর্কে আমার অভিজ্ঞতা বর্ণনা করতে এসেছি। সেনাবাহিনীতে খুনের সংস্কৃতি আগে থেকেই ছিল, গুমের সংস্কৃতি পরে গড়ে উঠেছে। আমরা যদি ধরে নিই যে ২০০৮ সাল থেকে খুন শুরু হয়েছে, তবে সেটা ভুল বলা হবে। প্রকৃতপক্ষে স্বাধীনতার পর থেকেই খুনের সংস্কৃতি শুরু হয়েছে। সেনাবাহিনীকে বিভিন্ন সময়ে আইন শৃঙ্খলা রক্ষার্থে সেনানিবাসের বাইরে মোতায়েন করা হয়েছে। সে সময় কথিত অপরাধীদের ধরে সেনা ক্যাম্পে এনে জিজ্ঞাসাবাদের সময় নির্যাতন করা হয়েছে, যার পরিপ্রেক্ষিতে কিছু ব্যক্তির মৃত্যু হয়েছে, তবে তার সংখ্যা ছিল সীমিত। পরে তদন্ত আদালতের মাধ্যমে এবং আইন প্রয়োগ করে সেগুলোকে নিয়মিত করা হয়েছে। পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনীর অপারেশন চলাকালে বেশ কিছু মৃত্যু হয়েছে, যেগুলো কর্তৃপক্ষের নজরে এসেছে। সেগুলোকে ধর্তব্যে নিয়ে দোষী ব্যক্তিদের যথাযথ শাস্তি দেওয়া হয়েছে। সামরিক বাহিনীর প্রধান কাজ হচ্ছে বহিঃশত্রু থেকে দেশকে রক্ষা করা। তবে দেশের অভ্যন্তরে আইন শৃঙ্খলা পরিস্থিতি পুলিশ ও আধা সামরিক বাহিনীর নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে সামরিক বাহিনীকে তাদের সাহায্যে সময় সময় মোতায়েন করা হয়। এছাড়া দুর্যোগকালেও সেনাবাহিনীকে মোতায়েন করা হয়, এমনকি নির্বাচনকালেও সেনাবাহিনীকে মোতায়েন করা হয়। সবার ধারণা সেনাবাহিনীকে মোতায়েন করলে নির্বাচন সুষ্ঠু হবে, তাই এটি একটি অলিখিত নিয়ম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। সেনাবাহিনীকে যখনই বাইরে মোতায়েন করা হয়, অধিনায়কদের মনে একটি সার্বক্ষণিক চাপ থাকে তাদের কত তাড়াতাড়ি সেনানিবাসে ফেরত আনা হবে, কারণ তাদের প্রত্যেকের কাছে প্রাণঘাতী অস্ত্র থাকে এবং তাদের প্রশিক্ষণ এক গুলি এক শত্রু নীতির ওপর পরিচালিত হয়ে থাকে।
বস্তুত এটি না হলে সেনাবাহিনী কখনো যুদ্ধ করতে পারবে না। এজন্য প্রশিক্ষণকালে সেনা সদস্যদের ডিহিউম্যানাইজ করা হয়। তারা ধীরে ধীরে মানুষকে মানুষ মনে করা ভুলে যায়, মানুষকে টার্গেট বলতে শুরু করে। ফায়ারিং রেঞ্জে মানুষ আকৃতির টার্গেটের ওপর গুলি করে তাদের মানুষ হত্যার মনস্তাত্ত্বিক বাধা দূর করা হয়। এই কথা মনে রেখে সেনাবাহিনীকে কখনো বেসামরিক পুলিশের সঙ্গে মেশানো ঠিক হয়নি। অথচ সেটাই ঘটেছে 2003 সালে যখন র্যাব গঠন করা হয়। এটি ছিল একটি মারাত্মক ও ভয়াবহ সিদ্ধান্ত। সেনা সদস্যদের যে প্রশিক্ষণ তা র্যাবে নিয়োগের জন্য উপযুক্ত ছিল না। 2003 থেকে 2006 সাল পর্যন্ত সময়ে কিছু বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে। র্যাব গঠনের পূর্বে অপারেশন ক্লিন হার্টে অনেক হত্যাকাণ্ড ঘটেছে। সেনা সূত্র